আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় ইসি কেন সব দলের তোপের মুখে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি মনিয়াপাকে দিয়ে শুরু করতে চাই। মনিয়াপা, আলোচনায় যাবার আগে আমি কয়েকটি বক্তব্য উল্লেখ করতে চাই। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। আমরা বর্তমানে শুধু মূল সড়ক অবরোধ করছি, তবে দাবি আদায়ে প্রয়োজনে মূল গেট অবরোধের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। তিনি বলেছেন, আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি গতকাল কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। মনিয়াপা, আমরা দুই ধরনের একটি বক্তব্য আমরা দেখছি যে ছাত্রদল সভাপতি একরকম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন না, আস্থা আছে। সেই আস্থার জায়গাটি দেখে আশা করছেন যে আগামীতে ভালো নির্বাচন উপহার দিতে পারবে এই বর্তমান নির্বাচন কমিশন। আপনি আসলে দুই বক্তব্যকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকের শুভেচ্ছা। দেখেন, একটা নির্বাচনের ভীষণভাবে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নির্বাচন কমিশন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সংবিধানের প্রেক্ষাপটে, বাংলাদেশের অতীত নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বিরাট ভূমিকা পালন করে, যদিও সরকারের ছত্রছায়া বরাবরই আমরা তাই দেখেছি। এবং একটার চেয়ে আরেকটা অধপতিত কমিশনার দিয়ে আমরা বেশ 15-20 বছর আমরা এই দেশটা মধ্যে দেখেছি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে নির্বাচন কমিশনের যে অবস্থানটা হয়, আপনার নির্বাচনের 3 মাস আগে তাদের কাছে সমস্ত দায় দায়িত্ব চলে যায়। রুলস অ্যান্ড রেগুলেশন সবটুকুই তারাই প্লে করে বা করার কথা। যদি করতে না পারে তাকেই খোলাসা করে বলতে হবে কেন সে করতে পারে নাই, কেন করতে পারলো না, কেন করলো না। আজকে যখন আপনার সামনে কথা বলছি, কিছুদিন আগে থেকে আপনার খেয়াল আছে যে আমরা কিংস পার্টি নামে খ্যাত সেই পার্টিরা বলতো নির্বাচন কমিশন বিএনপির লোক। আরও কিছু দল আছে যে দলরা খুবই সুবিধা ভোগ করছে এখন, তারা বলতো নির্বাচন কমিশন বিএনপির লোক, এরকম বলতো। বিএনপির সব কিছুতেই এক ধরনের নীরবতা, আমি বলি নীরবতা পালনের মধ্যে থাকে। এখন আমার কথা হলো, আমি আপনাকে প্রমাণগুলো সামনে আনতে চাই 2-1টা। নির্বাচন কমিশন যদি বিএনপির লোক হয়, তাহলে পোস্টাল ভোটার যে ইটা গিয়েছে, ভোটার ব্যালট পেপার বিদেশে, সেটা কোনো একটা দলের নেতার ঘর থেকে বের হচ্ছে কেন? যতগুলো দেশেই ধরা পড়েছে, বিশেষ একটা দলের নেতাদের ওখান থেকে বের হচ্ছে কেন? তাহলে তো এটা বিএনপির নেতার ঘর থেকে বের হতে পারত। কোন ক্রাইটেরিয়া আমি জানতে চাই। এটা কিন্তু একমাত্র নির্বাচন কমিশনেরই এখতিয়ার, এটা বাইরের কারো এখতিয়ার না। তাহলে এই পোস্টাল ভোটার আসলো কোথা থেকে, এবং একই জায়গায় এত ভোটারের সমারোহ কোথা থেকে আসলো? 3 নাম্বার, আপনি খেয়াল করে দেখেছেন যে পোস্টাল ভোটারটার অবস্থাটা কি হয়েছে? বিএনপিকে নো হায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যে একটা দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে বা অনেকটা খুঁজে খুঁজে এই 112টা না 14টা এরকম মার্কা, এটা খুঁজে বের করতে হচ্ছে বিএনপির। আপনার সেইখানে বলা হয়েছে আলফাবেটের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু আমরা ওখানে অনেকগুলো অসঙ্গতি দেখেছি প্রথম থেকে। আনারস, তারপরে কি কি আরও যে মার্কাগুলো আছে, এগুলো আপনি দেখেন, আলফাবেট গুছিয়ে দেখেন, একারের পরে আকার গিয়েছে। দন্তন্নয়ের আপনার দন্তন্য পরে গিয়েছে, আপনার তার আগে পেছনের শব্দটা গিয়েছে, অক্ষরটা গিয়েছে। এবং ধানের শীষটাকে সিল মেরে যদি বের করলেন, আপনি বের করে সিল মেরে যখন এইটাকে যখন ভাঁজ করবে, তখন ওই সিলের যে কালিটা, এটা কিন্তু আরেকটা ঘরে চলে যাবে। আরেকটা ঘরে চলে গেলে আমরা ভোটের যে রুলসে যেটা পড়ে,
দুই ঘরের মধ্যে কোনো দাগ যদি থাকে সিলের, তাহলে ওটা বাতিল বলিয়া গণ্য হয়। তাহলে ধানের শীষকে এইভাবে আপনার প্রি প্ল্যান বাতিল করার জন্য যে যে মার্কাটায় ভোট সবচেয়ে বেশি পড়ার কথা, এবং আরও মার্কাগুলোকে সামনের দিকে আনলো। সামনের মার্কাগুলো, সামনের জিনিস কিন্তু এমনিই একটু বেশি প্রায়োরিটি পায় সবখানে। যে মার্কাগুলোকে সামনে আনা হলো তাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য এটা করে নাই। তাহলে আমি যদি বলি যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, যারা এই কথাটা বলছে যে ওইদিকে ওর পাতে খাবার নাই মানে আমার পাত খালি, তার মানে আমি ওকে ওর উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি, মানে আমি এটা আমার পক্ষেরই লোক। জি, এটা একটা অবস্থা আপনার গেল। 2 নাম্বার, বিএনপি বলেছে আরও 3 দিন 4 দিন আগে যে একটা দলের ভোট চাইতে গিয়ে, ভোট চাওয়ার তো এখন নিয়মের মধ্যেই পড়ে না 22 তারিখের আগে, কিন্তু ভোট কিন্তু 5 পরস্তে চাওয়া হয়ে গেছে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শেষ। আপনার স্লিপ, ভোটার স্লিপ, ভোট তো সবাই চাচ্ছে কম বেশি, আমি বলি আমরা দেখছি। সেটা গেল। আরও 1 বছর 1.5 বছর আগে থেকে যেটা করা হচ্ছে, এখন যেটা হচ্ছে সেটা এক এক বাড়িতে তারা 4-5 বার করে গেছে, ফাইন। এখন তারা এনআইডি সংগ্রহ করছে এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। এই যে বিকাশ নাম্বারটা আপনার ফোন নাম্বার সংগ্রহ করছে, কোনো একটা দল করছে আপনার, যাদেরকে মনে করা হয় না সত্যিকার অর্থে যাদের সঙ্গে সরকার আছে, সত্যিকার অর্থে যাদের সঙ্গে ইসি আছে। প্রথম সারির কোনো রাজনৈতিক দলের কথা বলছেন যে বিকাশ নম্বর সংগ্রহ করছে? আপনার প্রথম সারি এখন তো সব হজবরল হয়ে গেছে। প্রথম সারির যদি এখন বলি, নিজেকে বড় করে বলা ঠিক না, এটা অহংকারের জন্ম নেয়। বাংলাদেশের মানুষ বলবে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় আপনার প্রতিযোগিতা হতো। আমি শত্রুতা বলবো না, প্রতিযোগিতা বলবো আমি। সেখানে একটা দল নাই, তাহলে থাকলো কে এখন? তাহলে এরপরের যে দলগুলো আছে যারা অনেক অনেক কম পার্সেন্টেজ থাকতো, কিন্তু এখন তো যে দেশে বাঘ নাই সে দেশে তো বিড়ালি বাঘ। তো সেইখানে আপনার 7 নাম্বার 2 নাম্বারে আসতে পারে, 5 নাম্বার 3 নাম্বারে আসতে পারে, 10 নাম্বার 4-এর মধ্যে আসতে পারে, আসতেই পারে। বা এটাও আরেকটা কথা ঠিক যে সত্যিকার অর্থে 18-19 বছর কোনো ভোট হয় নাই। তো ভোট যেহেতু হয় নাই, সেই 2001-এর যদি রেশিও ধরেন, সেই রেশিও কিন্তু এখন অনেকখানেই এটা অকেজো। এখন প্রুভ করার জন্য তো আপনাকে দেখতে হবে, খুঁজতে হবে। সেটার জন্য আমি ওটা বলবো না সিরিয়ালটা কি। তবে যারা সরকারের ফ্যাসিলিটিস নিয়ে অভ্যস্ত, ইসির ফ্যাসিলিটিস নিয়ে অভ্যস্ত, ইসি যে কাজটা করছে, এরপর আপনি কিভাবে বলেন যে ইসি বিএনপির লোক হলে ইসি তো অন্তত পক্ষে ইসি সারাদিন বিএনপির সঙ্গে ঝগড়া করতো, নেপথ্যে কিন্তু বিএনপির উপকার করে দিত যদি বিএনপির লোক হইতো। আর এইখানে বিএনপির সঙ্গে ভালো ব্যবহার করতেছে, নেপথ্যে বিএনপিরে একদম যতটা বাস দেওয়া যায়, আর তো কিছু লাগে না। তো আমি এরপরে আর কি বলতে চাই, এটার পরে কি আমি প্রুভ করতে পারি নাই যে এই ইসি কার লোক বা কিসের জন্য? যারা আন্দোলন করছে তারা ইলেকশন না করার জন্য আন্দোলন করছে, পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য আন্দোলন করছে। তো তাইলে কি হচ্ছে, আপনার ইতিমধ্যে বলেই ফেলেছে কোনো দল। আগের দিন, গত পরশু দিন বললেন যে কি নির্বাচন আরও কিছুদিন একটা ভালো নির্বাচনের জন্য পিছানো যেতে পারে। পরের দিনই বললেন আমরা এই সময়ের জন্য, নির্বাচনের জন্য প্রস্তুতি নাই আমাদের, আমরা নির্বাচন করব কিনা এখনো শিওর না। যে নির্বাচনের টাইম আছে 25 থেকে 30 দিন, 26 দিন, সরি, সেইখানে যদি বলা হয় যে আমরা এখনো ঠিক করি নাই, তার মানে কি বোঝায়? জি আপা, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, ইসি আসলে কোন দিকে যাবে, কি করবে? সব রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে এর পক্ষে কাজ করছে, তার পক্ষে কাজ করছে। আমি আপনার কাছে যাওয়ার আগে গতকাল আসিফ মাহমুদের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি যে কথাটি বলেছেন, নির্বাচন কমিশন অনেক বিতর্কিত প্রার্থীকে সংবিধান, আরপিও এবং প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে বৈধতা দিয়েছে। তিনি বলেছেন, যদি এরকমভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না। তিনি আরও বলেছেন, আজকে স্পষ্টভাবে বলছি, সুষ্ঠু নির্বাচন
নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এই নির্বাচন কমিশনের উপর দল হিসেবে আমরা কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছে। জামায়াত নেতা আব্দুল্লাহ আবু তাহেরেরও বক্তব্য আছে এই বিষয়ে, আমি সেটিও একটু উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। মাঠ পর্যায়ে কোনো এসপিডিসির আচরণে পক্ষপাত দুষ্ট ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। জামায়াত তাদের তালিকা করেছে, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচককে, দর্শক শ্রোতাদেরকেও। আমাদের মতো তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এবং প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, সেই জায়গাগুলোতে নির্বাচনকে ঘিরে তর্ক বিতর্ক এগুলো অপ্রত্যাশিত না, কখনো কম হয় কখনো বেশি হয়। কিন্তু আমাদের একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা দায়িত্ব গ্রহণ করেছিল তার কাছে আমাদের পাহাড় সমান প্রত্যাশা ছিল, এবং আমাদের প্রত্যাশা ছিল যে সরকার তার যে কর্তৃত্বের মধ্যে বা তার যে ক্ষমতা আছে তার মধ্য থেকে অন্তত এখানে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে শাসিত হওয়ার সুযোগটা তারা করে দিবে। এবং আমরা আশাবাদীও হয়েছিলাম যখন একজন নোবেল লরিয়েট সরকারের প্রধান তিনি বললেন যে পৃথিবীর সেরা নির্বাচন আমরা করব। আমরা আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনটা আসলে কিভাবে হবে, এটিকে অতীতের যতগুলো কলঙ্কিত নির্বাচন, রক্তাক্ত নির্বাচন, তার ধারাবাহিকতা এবং সেই রেকর্ড ভঙ্গ করবে কিনা সেই সংশয় আমার মধ্যে আছে। আপনি এটিকে বলছেন কেন? বলা হচ্ছে যে এটি ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে, যেটি মানুষ সবসময় বলবে যে এরকম নির্বাচন কখনো হয়নি। রাইট। প্রথমত, ইতোমধ্যেই অনেকগুলো জায়গায় একজন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নির্বাচনে প্রার্থীরা বলছেন যে আমরা বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। বাংলাদেশে আমরা আমাদের বড় হওয়ার পরে আমরা দেখিনি যে বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রার্থীদেরকে প্রচার করতে হয়। আমরা কোথাও শুনিনি বাংলাদেশের এর আগে কোনো মন্ত্রী বা উপদেষ্টা বলেনি যে লুণ্ঠিত অস্ত্র নিয়ে আপনারা চিন্তা করবেন না, এটা অবৈধ কাজে ব্যবহার হবে না। আমার কাছে, আমি জানি, আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। স্বাভাবিকভাবে গতকালকেই যিনি এই কথাটি বলেছেন তাকে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে এই অস্ত্র তো লুণ্ঠিত অস্ত্র, অবৈধ অস্ত্র, সেই অস্ত্র কি কাজে ব্যবহৃত হবে আর কি কাজে হবে না, এই তথ্যটি আপনি যেহেতু জানেন তার অর্থ এই যে এই অস্ত্রটিগুলো কাদের কাছে আছে এবং কোথায় আছে এই তথ্য আপনার কাছে আছে। সুতরাং আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই তথ্যটি সংগ্রহ করে অস্ত্রগুলোকে পুলিশ যাতে পুনরুদ্ধার করতে পারে সেই চেষ্টা চালানো। কারণ এই অস্ত্র উদ্ধারের জন্য একটা অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে, ডেভিল হান্ট 2। সুতরাং এই অভিযানের মধ্যে যখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে এই অস্ত্রগুলো খারাপ কাজে নির্বাচনের সময় ব্যবহৃত হবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি। আমি আমার জায়গা থেকে একজন নাগরিক হিসাবে, যদিও সরকারের সমালোচনা করা খুবই রিস্ক, ঝুঁকিপূর্ণ, যে কাউকে যে কোনো জায়গায় মোটামুটি তারা ফাঁসিয়ে দেন, তারপরেও জিজ্ঞেস করি সাহস করে যে এই কথাটা বলার পরে আমার সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে এই লুণ্ঠিত অস্ত্রগুলোর সঙ্গে সরকারের অথবা সরকারের ভেতরে কেউ কেউ জানে যে অস্ত্রগুলো কোথায় আছে, এখানে যদি ব্যবহৃত না হয় তারা কবে কখন ব্যবহার করবে নিশ্চয়ই সেই তথ্য তাদের কাছে আছে। এবং তার এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা সংশয় এবং সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে যে যদি তাকে যে প্রতিশ্রুতি যারা দিয়েছেন, অস্ত্র যারা লুট করেছে, তারা যদি প্রতিশ্রুতি রক্ষা না করেন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে। দ্বিতীয়ত, ইলেকশন কমিশনের কাছে আমরা কখনো নিরপেক্ষতা আশা করি না। আমরা আশা করি যে ইলেকশন কমিশন আমার পক্ষে কাজ করবে। এখানে যতগুলো রাজনৈতিক দল দেখবেন সবাই প্রত্যাশা করে আপনি দেখবেন যে প্রশংসা করার ক্ষেত্রে বলা হচ্ছে দুই একটি জায়গা ছাড়া মোটামুটি ভালো আছে, মানে দুই একটি জায়গা হলো যে আমার স্বার্থের সাথে মিলছে না। গতকালকে দুটো দল, বড় দুটো দল, এখানে আবার খেয়াল করবেন যে কেউ নাম বলে না, বলে যে একটি বিশেষ দল, মানে ওই যে মুন্সিগঞ্জের কথা মনে আছে, আব্দুল হাই বলেছিলেন
নাম বললে চাকরি থাকবে না। তো এখানে পলিটিশিয়ানরা কিন্তু সেই আব্দুল হাইকে অনুসরণ করছে, গিয়ে বলছে একটি বিশেষ দল। আরে ভাই বলেন না কোন দলটা, বলতে অসুবিধা কি? না, আমি জানতে চাই যে কোন আমিও তো বিষয়টা, আমি জানতে মনি চাই। আপনার কাছে জানতে কেউই বলে চাচ্ছিলাম না। যে আসলে কোন কেউই দল বলে না। আসলে জামাতও বিএনপির কথা বলে না, বিএনপিও জামাতের কথা বলে না, যার পরেও আমরা ধরে নিচ্ছি যে এরা পরস্পরের নাই, বুঝবেনটা কি বুলিং কাহাকে বলে, কি প্রকার, আমি এটা জানি হারে হারে। এক। আমি অকারণে কেন নামটা বলা যাবে বলবো? আপনি না নিজে জানেন না, উনি জানেন না, বলেন। তো গেল এক। দ্বিতীয়ত ইলেকশন কমিশন, আমি দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের যে কাজগুলো, তারা কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আছে। দ্বিতীয়ত তাদের মনের মধ্যে বা কারো কারো মনের মধ্যে ভিন্ন কতগুলো ডিজাইন আছে। আমি প্রশ্ন করি, প্রথম, আমাদের প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে বললেন তরুণরা একটা নতুন রাজনৈতিক দল করেছে, তাদের ভেতর থেকে কেউ কেউ এমপি হয়ে আসবেন, মন্ত্রীও হবেন। তরুণদের একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে, সেটি এনসিপি। আপনি এই ধরনের একটা নির্বাচনের আগে, তিনি এর আগে যথেষ্ট পক্ষপাতিত্ব দেখিয়েছেন এনসিপির প্রতি, স্নেহ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। আজকে তিনি নির্বাচনের আগে এই যে উক্তিটি করলেন, এই যে তথ্যটি দিলেন, নৈতিকতার জায়গা বলেন, নিরপেক্ষতার জায়গা বলেন, কোনো জায়গা থেকে কি এই কথাটি তিনি বলতে পারেন? তিনি যদি বলতেন যে তরুণরা নির্বাচনে অংশগ্রহণ করছে, আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু যখন বলছেন যে তরুণরা একটি দল গঠন করেছে, কোন দল? এনসিপি। তাদের ভেতর থেকে কেউ কেউ এমপি হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এমপি হবে কে কে, তালিকাটা যদি আপনি একটু দিতেন, আর এর বাইরে কোন কোন দল থেকে এমপি হবে সেই তালিকাটা যদি দিতেন, তাহলে হয়তো আমাদেরকে অনেকের কষ্টও করতে হতো না, বা এই প্রার্থীরাও জ্যাকেট পরে তাদেরকে ঘুরতে হতো না। আমি ধারণা করছি অতীতের যে সমস্ত খারাপ কাজের জন্য আমরা শেখ হাসিনা সরকারের সমালোচনা করতাম, নির্বাচনের সমালোচনা করতাম, যে সমস্ত কাজের জন্য সাবেক প্রধান নির্বাচন কমিশনের গলায় আমরা জুতার মালা পড়তে দেখেছি, সেই ঘটনা পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা, সেটি ঘটুক আমি চাই না, কিন্তু নির্বাচনটা সেদিকে যাচ্ছে কিনা সংশয় আছে। গতকালকে জামাতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং তারা বেশ কতগুলো দাবি করেছে নির্বাচন সংশ্লিষ্ট। আমার যতটুকু জানা এবং আরপিও অনুযায়ী ইলেকশনের তফসিল ঘোষণা করার পর আইন শৃঙ্খলা থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড এটি করার দায়িত্ব হচ্ছে ইসির, ইলেকশন কমিশন। জি, সরকারের রুটিন কতগুলো কাজের বাইরে তারা এই কাজগুলো, সমস্ত কাজগুলো ইলেকশন কমিশন করবে। সবাই গিয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবিটা জানাচ্ছে। তার অর্থ হচ্ছে যে আমরা অনেক দিন ধরে বলেছি আমাদের ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, শক্তিশালী করতে হবে। এবারে যে গণভোটটা, যে প্রস্তাবনাগুলো আছে সেখানেও বলা আছে ইলেকশন কমিশনকে আপনি এক্সটেন্ডেন্ট করার জন্য, তাদেরকে শক্তিশালী করার জন্য আপনি কতগুলো ভূমিকা রাখবেন। তাহলে ইলেকশন কমিশনকে বাদ দিয়ে সরকারের কাছে দাবি তোলার অর্থ হলো যে আগামী নির্বাচনটা ইলেকশন কমিশনের থেকে ডক্টর ইউনূসের সরকারের দায়িত্ব, গুরুত্ব এবং কর্তৃত্ব থাকবে আরও বেশি। তা না হলে আপনি তো সরকার প্রধানের কাছে এই দাবিটা তোলার কথা না। আমরা ধরে নিচ্ছি আগামীতেও হয়তো এই ইলেকশনটা আগে যেমনিভাবে গণভবন কন্ডাক্ট করতো, এবারের ইলেকশনটা যমুনা কন্ডাক্ট করবে। সরকারের গুরুত্ব কতটুকু? সরকার হঠাৎ করে ইলেকশনের 25 দিন 28 দিন আগে ইসির সচিবকে বিমানের ডিরেক্টর হিসাবে নিয়োগ দিলেন। ঠিক এই মুহূর্তে আমার তো ধারণা যে ইসির সচিবকে যদি শ্বশুর বাড়ির থেকেও একেবারে কোরমা পোলাও রান্না করে দাওয়াত করে, তার বলার কথা যে না আমি এর ভিতরে সময় দিতে পারবো না। স্বাভাবিকভাবে আমরাও তো জানি যে সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা তার পার হচ্ছে। এই যে নিয়োগটা দেওয়া হয়েছে, এটি কি সরকার জানে না? জি, আমাদের প্রধান উপদেষ্টা জানে না? তাহলে ইলেকশন চলাকালীন সময়ে তফসিল ঘোষণা করার পর আপনি ইলেকশনের সচিবকে কিভাবে একটা কোম্পানির ডিরেক্টর করেন, সরকার নিয়ন্ত্রিত একটি কোম্পানির? আমার মাথার মধ্যে এখন পর্যন্ত মনে হয় যে সরকারের ভেতরেও নির্বাচন নিয়ে এক ধরনের শৈথিল্য আছে। ইলেকশন কমিশনের কতগুলো পক্ষপাতমূলক আচরণ আছে। পোস্টাল ব্যালটটা তার প্রকৃষ্ট প্রমাণ। আপনি ইতিহাসে প্রথমবারের মতন পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, আপনি সিরিয়াল মেনটেন করবেন না, আপনি এটা পাঠিয়ে দেওয়ার পর যখন ইউটিউবে ভিডিও আসছে তখন আপনার মনে হচ্ছে। একই সাথে আমি মনি আপনাদেরকেও জিজ্ঞেস করব, আপনাদেরও তো একটা দায়িত্ব এখানে ছিল।
পোস্টাল ব্যালট হচ্ছে ইতিহাসে প্রথম। আপনাদের কাছে তো আমরা এই প্রত্যাশাটা করি যে আপনাদের নির্বাচনী কার্যক্রমটাও তুলনামূলকভাবে অন্য সময়ের তুলনায় গুছিয়ে আপনারা কাজটা করবেন। আপনারা এটি খেয়াল কেন করলেন না? জি, শহীদ ভাই আপনার কাছে আবার আপনি পোস্টাল ব্যালটের কথা বলছিলেন, আমি আজকের একটি খবর আমি উল্লেখ করতে চাই। ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া ও ইতালি থেকে 5,600 পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে ফেরত এসেছে 4,000 এবং ইতালি থেকে ফেরত এসেছে 1,600 পোস্টাল ব্যালট। তাদের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি, এই জন্য সেই ব্যালটগুলো ফেরত এসেছে। আমি মনিয়াপার কাছে আসতে চাই। মনিয়াপা, আপনি নাম বলতে চাচ্ছিলেন না, কিন্তু গতকালকে জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, আমি সেটি উল্লেখ করতে চাই। বিএনপির ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার ঘোষণাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সুস্পষ্ট ধোঁকাবাজি বলে উল্লেখ করেছেন জামায়াত নেতা আব্দুল্লাহ তাহের। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টাকে জামায়াত বলেছে এমন কাজ করা অবৈধ। প্রধান নির্বাচন কমিশনারকেও বলা হয়েছিল এটা থামানোর ব্যবস্থা করতে হবে, নইলে এটি এলাকায় এলাকায় মারামারির সূচনা করবে। দেখেন, মারামারির সূচনা তারা পর্যন্ত যদি তিনি তারা বলেছেন বলতেই পারে, তারা বলতেই পারে, আমি বলার রাইটসে বাধা দিতে চাচ্ছি না। বাট আমি আমার জাস্টিফাইটা এরকম, এটা তো নতুন কিছু না। এটা আপনাদেরকে নিয়ে যখন বিএনপি 23 সালে লাস্ট প্রেস কনফারেন্স করেছিল 31 দফার, সেই 31 দফার মধ্যে এটা আছে, কোনো লুকানো চুরানো কিছু না, প্রকাশিত। এবং 31 দফার যা আছে সেটাই কিন্তু পরবর্তীতে এই যে এতজনে মাথা খাটিয়েছে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তারপরে এই যে বিভিন্ন জায়গায়, ওগুলোতে কোনো সমস্যা না। এখানে সমস্যা কেন? এটাও তো ওই দিনেরই, একই দিনের ওই ইসের মধ্যে যে নারীদেরকে একটা দিবে, কার্ড দিবে, তারপরে আপনার কৃষকদেরকে কার্ড দিবে, বেকারদেরকে কার্ড দিবে, এগুলো তো বলাই ছিল। তাহলে এইটা এতদিনে তারা এই ধরনের কথা বলছে। তারা যে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের জীবনের এত ঝুঁকি নিয়ে উনি দেশে আসছেন, ওনার মা চলে গেছেন, প্রয়াত হয়েছেন, সমস্ত বাংলাদেশটা তুলপাড় চরম পর্যায়ে, সেই জায়গায় ওনাকে 2টা পুলিশ বেশি ডিউটি করেছে। এটা কিন্তু একটা জায়গায় যখন ধরেন তারেক রহমানের দরকার নাই বা আমারও দরকার নাই, আমি খুব ছোট মাপের, তারও না, আপনার যে কোনো একটা রাস্তার লোক যদি 10,000 লোক নিয়ে একখানে বসে, সেখানে কিন্তু না বলতেই কিন্তু সরকারের বিভিন্ন সংস্থাগুলো গিয়া হাজির হয় ওই জায়গার নিরাপত্তার স্বার্থে, ওই জায়গার নিরাপত্তার স্বার্থে। তো যেখান দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যান ওইখানেই হাজার হাজার লোক হন। তো এবং তার জীবনের রিস্ক, তার ফ্যামিলিগত রিস্ক এই সময়টায়, সেইখানে বিএনপি থেকে বলাও হয় না যে আমাকে এসএসএফ দেন, আমাকে এটা দেন, ওটা দেন, সেটা দেন। বিএনপি থেকে যেটা চাওয়া হয়েছিল সরকারের কাছে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করার জন্য, সেটা সরকারের পারমিশন নিয়ে করেছে। জামায়াত পক্ষ থেকে বলা হচ্ছে বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি, এটাই তো কথাটা। জামাত তার দরকার পড়লে, তার যদি জীবনের, তার তো জীবনের নিরাপত্তার ওরকম রিস্ক না, তার তো ওরকম, সে তো এইখানেই আছে। যেটা তারেক রহমান সাহেবের সঙ্গে আজ থেকে 19 বছর যাবত এই ঘটনা হচ্ছে, তো সেইখানে একটা মানুষকে, রাষ্ট্রের একজন মানুষকে বাঁচানোর জন্য রাষ্ট্র যা করে, 100 জন মানুষকে বাঁচানোর জন্য রাষ্ট্র তাই করে। আর সেই যে মানুষটার কথা বলছি, সেই মানুষটা যদি কোটি মানুষের প্রতিনিধিত্বকারী হয়, তাহলে তার জীবনের রিস্কটাও বেশি। সেই জায়গায় যদি রাষ্ট্র করে, তাকে তো এসএসএফ দেয় নাই, তাকে তো অন্য কোনো স্পেশাল সিকিউরিটি দেয় নাই, তার জন্য কিছু পুলিশ। এটা আমি আবারও বলছি, যেখান দিয়ে হাজার মানুষ যাতায়াত করে সেখানে পাহারাদারেরও বেশি সংখ্যা হয়ে যায়। তো সেইখানে তারা বলছে আমরা তাদেরকে কিছুই বলিনি, বরং আমরাও বলি অতিরিক্ত তেল মারা বা অতিরিক্ত দেখানো, সেটাও কিন্তু কারো ক্ষতির কারণ হতে পারে। আমরা এটা চাই না যে আমাদেরকে অতিরিক্ত কিছু করুক, অতিরিক্ত কিছু দেখাক। তো এটাই দেখাচ্ছে কেন? আমার তো এরকম মনে হয় যে এটা এই ধরনের প্রবলেমের জন্ম দেওয়ার জন্য এটা দেখাচ্ছে। যেটা আমি আপনাকে বলি যে কিছু চাঁদাবাজ সব দলেই আছে, বিএনপিতেও আছে। তো বিএনপি চাঁদাবাজদের ব্যাপারে যেটা বলেছিল আমাদের চেয়ারম্যান, যে সরকারকে বলেছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছে, আমি তো বহিষ্কারের বাইরে এর চেয়ে বেশি আমি শাস্তি দিতে পারি না, আপনারা এটা শাস্তি দেন, আইনের আওতায় আনেন। তারা কিন্তু কেউই আনে নাই, এটা সুযোগ করে দিয়েছে আরও, বরং পারলে তাদের অর্থ সম্পদকে পাহারা দিয়ে আসছে সরকার। তো এই যে এখন যেটা বললেন শরীফ, অপারেশন ডেভিল হান্ট সেকেন্ড পেজ চলছে, অপারেশন ডেভিল হান্ট সেকেন্ড পেজ চলছে। আপনি কোথায় কোন নিরাপত্তাটা জনগণ পাচ্ছে আপনি বলেন? জনগণের উপর যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চলছিল ওইভাবেই চলছে দেড় বছর যাবৎ, 1.5-2 বছর যাবৎ।
জনগণ যে সমস্যাগুলো ফেস করছে, জীবনের নিরাপত্তা হুমকির মুখে, সেটাই ফেস করছে। এবং যে অস্ত্র নিয়ে এত কথা, সেই অস্ত্র যদি আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো থানার অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে এখনও 1335টা অস্ত্র উদ্ধার হয় নাই। 1335টা অস্ত্রকে আপনি যদি ভাগ করেন 300 দিয়ে, এক একটা জায়গায় 4-5টা করে অস্ত্র পড়ে যায়। জি। তো 4-5টা করে অস্ত্রে আপনার একটা অস্ত্র হলেই তো ইনাফ 10-20টা বৈধ এলাকা অস্ত্র, অবৈধ অস্ত্র, অনেক অস্ত্র এর নিয়ে কথা সঙ্গে হচ্ছে। অবৈধ অস্ত্র আছে, তার সঙ্গে বৈধ অস্ত্র কোনোটাই জমা চায় নাই সরকার বা দেয় নাই। এর উপর উল্টা সরকার ঘোষণা দিয়েছে যত প্রার্থী আছে তারা তাদের জীবনের নিরাপত্তার জন্য আবেদন করার সাথে সাথে ইহা চাই বা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে অস্ত্র। এই এত অস্ত্র দিয়ে দেশে সেটি অবশ্য হচ্ছে কিভাবে না। একটা সুন্দর নির্বাচন হয়? 31 তারিখের পর থেকে আগ্নেয়াস্ত্র বহন করা যাচ্ছে না, সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আমি এই পর্যায়ে শরীফুজ্জামান শরীফকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু আপা বেশ কয়েকবার তারেক রহমানের নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি সেই একটি ঘটনা উল্লেখ করতে চাই। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, বুধবার রাত আনুমানিক 11টা 40 গুলশানের 65 নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের, হিরো হাঙ্ক ব্র্যান্ডের। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাড়ি বহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল ছিল, তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে। সিকিউরিটির একটি বিষয় উল্লেখ করেছেন, আপা বলছিলেন আসলে এটি কিভাবে সম্ভব হয় যে কেউ এসে তার গাড়ির মধ্যে এসে কাগজ বা ইনভলভ যেটাই হোক সেটি কিভাবে সম্ভব হয়? ধন্যবাদ। প্রথমত বলি, আপনি ঢাকা শহরের দেয়ালগুলোর যদি দিকে তাকান, জুলাইয়ের যে গ্রাফিতি আছে, অনেকগুলো জায়গায় আপনি দেখবেন যে পৃথিবীর কোনো সভ্য দেশে জনগণকে রাস্তায় আটকে রেখে ভিআইপিরা চলাফেরা করে না। আমরা এই সংস্কৃতির অবসান চাই। জুলাইয়ের যোদ্ধারা এই গ্রাফিতি লিখেছিল। জি। আমাদের ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর প্রথম দিকে কিন্তু তার গাড়িকে চলাচলের জন্য রাস্তা বন্ধ করা হতো না। এখন কিন্তু রাস্তা বন্ধ করা হয়। তার অর্থ হচ্ছে যে কখনো কখনো আপনি নাগরিক অধিকারকে এনশিওর করতে গিয়ে কতগুলো আবেগের জায়গাও নেন, আবার কতগুলো বাস্তবতার ব্যাপার আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তার জন্য রাস্তাঘাটে তার যে বাড়তি নিরাপত্তা, এটিকে আমি কোনোভাবেই সমালোচনা করব না, সমালোচনা করি না, কারণ এটি এক ধরনের প্রয়োজনীয়তা আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বাভাবিক সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, যখন বড় উৎসব হয় পহেলা বৈশাখ, তখন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বাড়ে। এটি হচ্ছে বাস্তবতা, এটি স্বাভাবিক। তারেক রহমান ব্যক্তিগতভাবে তিনি নানা ধরনের ঝুঁকির মধ্যে, হুমকির মধ্যে আছেন, কারণ রাজনৈতিক দল হিসাবে এই জায়গাগুলোতে আমরা পৃথিবীর অনেকগুলো জায়গায় অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটতে দেখেছি। একজন মানুষের জীবনের নিরাপত্তার জন্য রাষ্ট্র কখনো কখনো উদ্যোগ গ্রহণ করতে হয়। যার গুরুত্ব যতটুকু সেই অনুযায়ী রাষ্ট্র উদ্যোগগুলো গ্রহণ করে। কারো বাড়ির সামনে ট্যাঙ্ক বসিয়ে রাখে, কাউকে একজন নিরাপত্তা প্রহরী দেওয়া হয়, আবার কারো কারো সামনে পেছনে এসকর্ট দিয়ে তাকে নিয়ে যেতে হয়। আমি তারেক রহমানের জন্য যতটুকু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে আমি বাড়াবাড়ির কিছুই দেখি না। তবে মিডিয়া যে আচরণগুলো করছে, এর মধ্যে আমি বাড়াবাড়ি দেখি। তো নিরাপত্তার জায়গাটায় সরকারের যে উদ্যোগগুলো, এগুলোর মধ্যে সরকার বিরাট খারাপ কাজ করেছে। জামাতের পক্ষ থেকে এর আগে ওই প্রশ্নগুলো তোলা হয়েছে, গতকালও বলা হয়েছে। আমি জানি না তাদের এই ভাবনাটা তাদেরকে কেন বারবার করছে।
তাদেরকে স্পর্শ করছে যে তারা তারেক রহমানের নিরাপত্তাটা কমিয়ে ফেলা হোক, এই প্রত্যাশাটা কেন তাদের মধ্যে বারবার তাদেরকে আলোড়িত করছে। এবং এই কথাটা তারা বারবার বলছেন, তাদের আমিরের প্রসঙ্গেও বলছেন জি। প্রয়োজনের সমান দিতে হবে। বলছে যে সমানের কথা বলছে যদি- তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আপত্তি নেই, কিন্তু জামায়াত আমিরের কেউ নিরাপত্তা দিতে হবে, এই প্রসঙ্গটি তারা বলছেন। তো আমি যদি তার আমিরের নিরাপত্তার সেই ধরনের ঝুঁকি থাকে, অবশ্যই রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। যদি জামাতের আমিরের নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে সরকারের কাছে তারা বলতে পারে যে এই কারণে আমাদের নিরাপত্তাহীনতা অনুভব করছি, আপনারা আমাদের আমিরের জন্য নিরাপত্তা বাড়ান। কিন্তু আপনাকে যেহেতু দিয়েছে, সুতরাং আমাকেও দিতে হবে। এর পেছনে বা এর ভেতরে কোনো একটা অসৎ ভাবনা কাজ করছে। এক কথা অনেকেই বিশ্বাস করে যে জামাতের মনের ভেতরে একটা বাসনা ছিল তারেক রহমান যাতে নির্বাচনের আগে দেশে আসতে না পারে, কারণ তাতে জামাত রাজনৈতিকভাবে লাভবান হতো। এবং তারেক রহমান দেশে আসার কারণে যারা মনের দিক থেকে কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়েছে, তার মধ্যে জামাত একটা। বিএনপি বলে কিনা জানি না, আমি এই সাধারণ মানুষের ভাবনার কথা বললাম। অনেক সাধারণ মানুষ মনে করে তারেক রহমান দেশে না আসতে পারলে এটি জামাতের জন্য লাভ হতো। আমরাও বলেছি নানা জায়গায়। সুতরাং আমার কথা হচ্ছে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি সম্মানিত লোক, একটা বড় দলের প্রধান। তার যদি নিরাপত্তা কোনো কারণে মনে হয় যে না, নিরাপত্তা ঝুঁকি আছে, জামাতের প্রথম দায়িত্ব হচ্ছে, উচিত হলো সরকারকে বলা যে এই কারণে আমার আমিরের নিরাপত্তাটা আপনাকে বাড়াতে হবে, আপনি পেয়েছেন বলে আমাকে দিতে হবে। এই কথাটা তারা যখন এসে বলে, বৈষম্য নিরসন, ডক্টর মোহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানের পরে এতগুলো রাজনৈতিক দলকে ফেলে রেখে যখন মাত্র 3টা দলকে আমেরিকায় নিয়ে গেল, তখন জামাত কিন্তু আজকে যাদের সাথে জোট করেছে তাদের কারো কথা বলেনি যে তাদেরও তো ভূমিকা ছিল গণঅভ্যুত্থানে, আপনি আমাদেরকে শুধু নিচ্ছেন, তাদের 2-1জনকে নিচ্ছেন না কেন? অর্থাৎ ওই যেটা বললাম যে আমি যতটুকু চাওয়া, আমি যদি সেটি পাই, ফুলফিল হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই যে রাজনৈতিক কৌশল, এই কৌশলটা নিন্দনীয়। আপনি বললেন যে গতকালকে তারা বলেছেন ডিসিএসপি পুলিশের ভূমিকার কথা। বাংলাদেশে লটারি করে ডিসিএসপি নিয়োগের ঘটনা এই সরকার করেছে। এবং কবে করেছে? জামাতের সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে যেদিন দাবি করলেন ডিসিএসপি লটারি করে নিয়োগ দিতে হবে, ঠিক তার 2 দিন পরে সরকার সেই কাজটি করলো। আজকে তারা কেন বলেন যে এসপিরা আমাদের কথা শুনছে না? এই যে এসপি নিয়োগ হয়েছে লটারি করে, এটা তো তাদের দাবির প্রেক্ষিতে হয়েছে। অর্থাৎ তারা যেখানে সুবিধাটা পাচ্ছেন না, তখন কিন্তু এসে আপত্তি করছেন। আমি আপনাকে মনে করিয়ে দিই, গত 2 দিন ধরে বিদেশি নাগরিক ইস্যুতে নির্বাচন কমিশনে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটি কোনোভাবে স্বস্তিদায়ক না। আব্দুল আওয়াল মিন্টু সহ বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছেন। যদি তাদের কাছে যৌক্তিক প্রশ্ন তোলার মতন গ্রাউন্ড থাকে, অবশ্যই তারা তুলবেন। কিন্তু আপনাকে মনে করিয়ে দেই, কুড়িগ্রামের ডিসি একজন নারী, তিনি যখন জামাতের নেতার নাগরিকত্ব নিয়ে তাদের যে বিধিবিধান অনুসরণ করতে গেলেন, সঙ্গে সঙ্গে মব সৃষ্টি করে ডিসি অফিস ঘেরাও করার কথা আপনার মনে আছে? তাকে ইসকনের সহযোগী বলার কথা আপনার মনে আছে? তাকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর বলার কথা মনে আছে? জি। তাহলে এই যে ডিসি, তিনিও কিন্তু এই যে লটারির মাধ্যমেই সেখানে পদায়ন হয়েছে তার, তিনি লটারির মাধ্যমেই কিন্তু সেখানে পোস্টিং পেয়েছেন। তো এই লটারির দাবিটা করেছে কিন্তু জামাত ইসলাম। আবার যখন ওই ডিসির কাছ থেকে তার কাঙ্ক্ষিত সিদ্ধান্ত পাচ্ছে না, তার পক্ষে সিদ্ধান্ত যাচ্ছে না, তখন বলছে তুমি ইসকনের সদস্য, তুমি আওয়ামী লীগের সহযোগী, তুমি আমার কথা মানছো না। অর্থাৎ 16 আনা যদি না পাই, তাহলে আপনি আমার শত্রু। এবং এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছিল, কিন্তু এখান থেকে আমরা কেউ বের হইনি। নিরাপত্তা ইস্যুতে আমি যেটা মনে করি, তারেক রহমান বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দলটির প্রধান, তার নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ভূমিকা আছে, তার দলেরও ভূমিকা আছে। আপনি যে প্রশ্নটি করেছেন গতকালকে গুলশানে, আমরা চাই ভেতরে কি ঘটেছে তথ্যটা যেন মানুষকে জানানো হয়। এবং আমি ধারণা করছি যে তার যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে কোনো না কোনো জায়গায় ত্রুটি রয়ে গেছে। তার প্রমাণ হলো, আপনি শুধু গাড়ির পাশ দিয়ে যায়নি কোনো একজন মানুষ, এসে একটা
চিঠির খাম গাড়িতে লাগিয়ে দেওয়ার জন্য যে সময়টা প্রয়োজন হয়, তার অর্থ হলো তার আশপাশের যে নিরাপত্তা রক্ষী তারা সম্ভবত তার গাড়ির আশপাশে ছিলেন না, গাড়ির থেকে অনেক দূরে ছিলেন। এবং সেটি কিভাবে সম্ভব হয়? আমার প্রশ্ন হচ্ছে সেটি যে এখানে সরিষার মধ্যে কোনো ভূত আছে কিনা, এটি বিএনপি তার দলীয়ভাবে এটি তদন্ত করতে পারে। এই কারণে তদন্ত করতে পারে যে তারেক রহমান এবং তার আগে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে বিএনপি কিন্তু সাংগঠনিকভাবে কতগুলো উদ্যোগ তারা নিয়েছিলেন। সুতরাং এই জায়গাটায় সরকার পুলিশ যেমনিভাবে তদন্ত করবে, অবশ্যই রাজনৈতিকভাবে দলগতভাবে বিএনপি সেই খোঁজটা নেওয়া উচিত বলে আমি মনে করি। পুলিশ যেটি বলছিল যে সিসিটিভিতে যে ছবি আছে সেই ছবিটি স্পষ্ট নয়, এই জন্য আসলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে তার চেহারা কি ছিল। আমি আপনার কাছে আসতে চাই, সাদিক কায়েমের একটি আজকে পোস্ট দিয়েছেন, সাকসু নির্বাচন স্থগিতের পরে তিনি একটি কথা বলেছেন। নির্বাচন কমিশন ঘেরাও, আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা, আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন। ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সকল রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে সাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। এর ব্যত্যয় হলে তা ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেবে না। শোনেন, তারা তো প্রতি ডুবেই শালুক বলে না গ্রামে, ওনারা প্রতি ডুবে শালুক পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। প্রতি ডুবে শালুক। শালুক ডুব দিলে ওই যে শালুক সহজে নদী বা আপনার ডোবা থাকে, যে বিল থাকে, সেখানে বলতো আগে গ্রামে যে প্রতি ডুবেই শালুক, মানে তুমি চাইলেই পাচ্ছ, তারা ডুব এরকম দিলেই চাইলে শালুক ডুব পাওয়া দিলেই যাচ্ছে। শালুক পাওয়া যাচ্ছে। তো পেতে পেতে তাদের অভ্যস্ত হয়ে গেছে, তাদের অনেক বেশি আশাটাও বেড়ে গেছে। প্রথম যেদিন ডাকসু নির্বাচন হয়েছিল এবং যখন নীলক্ষেতে ভোটের ব্যালট পাওয়া গেল, শত শত না, হাজার হাজার, 80,000-এর উপরে, যেখানে 32,000 বা 29,000 ভোটার মনে হয়, 29,000 ভোটের জন্য 80,000 ব্যালট ধরা পড়ল। তখনই উচিত ছিল বিএনপি শুধুমাত্র জাতীয় একটা নির্বাচন চাই, দেশটার শান্তি চাই, দেশের স্থিতিশীলতা চাই, দেশের গণতন্ত্র চাই, এই একটা মাত্র কারণে বিএনপি চোখ নাক বন্ধ করে বিষ গিলেছে। তখনই উচিত ছিল সমস্ত যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন হবে না। প্রত্যেকটা জায়গায় আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নাহেরিন, তার সাক্ষাৎকার নিয়েন বা দেখেন যে সে কিভাবে বলেছে যে কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে প্রত্যেকটা জায়গায়। তারপরে তাদের অনেক বড় এখন কলিজা হয়ে গেছে পেতে পেতে। এখন বিএনপি এখন কেন করে? এই করাটা বিএনপির আরও 3 মাস আগে করা উচিত ছিল, ডাকসুর পরে পরে। তাহলে আজকে এত কিছুর অবতারণা হতো না, এত কিছুর। কারণ এই যে ইঞ্জিনিয়ারিং, আমরা তো মনে করি যে এই সামনের যে ভোটটা, আপনি কি বুঝেন না যে আপনার পোস্টাল ব্যালটে ধানের শীষকে যে জায়গায় রাখছে, সেখানে আপনার ভাঁজ করার সাথে সাথে 2টা ছাপ পড়বে। আপনি এটার পরে আর বলার অপেক্ষা রাখে যে মেটিকুলাস ডিজাইন কি, কত প্রকার, কাকে বলে? এটা থেকেই তো প্রমাণিত হয়। তারা এটাই বলবে, এটাই স্বাভাবিক, তারা এই ধরনের পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। অথচ এটা প্রত্যেকটা পৃথিবীতে কোনো ষড়যন্ত্রকারী বেশি দিন ষড়যন্ত্র করে রাখতে পারে নাই। তাকে টুডো টুমোরো ধরা পড়তেই হবে, এবং টুডো টুমোরো ধরা পড়বে। টুমোরো বসে আছে, এবং এই ধরা পড়ার পরে তখন ইলেকশন তো যুগে যুগেই হবে, সব সময়ই হবে। তখন তারা কি করবে? আপনি যে কথাটা শরীফ বললেন যে এই যে স্টিকার লাগায় গেল, কেউ দেখলো না। আপনি খেয়াল করেন কত অভিনব যে আপনার সিসি ক্যামেরা, সেখানেও আফসা দেখা যায়। সিসি ক্যামেরায় ওই হাদির খুনিদেরও আফসা দেখা গিয়েছিল, মনে আছে? সিসি ক্যামেরায় মুতাব্বিরের খুনিদেরও আফসা দেখা গিয়েছে, মনে আছে? তো এই সিসি ক্যামেরাটা ঢাকা শহরে এরকম হয়েছে। আচ্ছা, যে ক্যামেরায় এত আফসা দেখা যাবে, এই ক্যামেরা রাখার দরকারটা কি? সবই আফসা দেখা যায়। এখন আমার কথা হলো, আপনি তো আওয়ামী লীগ বাতিল হওয়ার পরে, স্থগিত হওয়ার পরে আওয়ামী লীগের গুপ্ত রাজনীতি বের করতে পারছেন, কিন্তু বিএনপি সহ অন্য আরও যা দল আছে, বাম থেকে শুরু করে কোনোটাই বাদ নাই, যেখানে গুপ্ত বসবাস করছে না বহাল তবিয়তে। এখন ওই বলেন না, গায়ে বাছুরে পিরিত থাকলে বন্দে গিয়ে দুধ দেয়। আপনি অনেক প্রবাদ জানেন। হ্যাঁ, তো এই যে জায়গাটা, স্টিকারের কথাটাই আসছি, যে তাকে সহযোগিতা করছে, একটা হুন্ডা
এরকম একটা গাড়ি, তারেক রহমান সাহেবের গাড়ির সামনে আসলেন, স্টিকার দিয়ে আবার চলে গেলেন, সে স্টিকারের মধ্যে কিছুই খুঁজে পাওয়া গেল না। সে একটা কি ক্লু রেখে গেলেন, কি বুঝাতে চাইলেন? যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সে কাজকলা দেখালেন যে তুমি কি করবা, আমি চাইলে যে কোনো সময় যাই কিছু করতে পারি। তো এই জায়গা থেকে সরকারের তো অ্যালার্ট হওয়ার দরকার। এবং এই জায়গা থেকে আপনার যারা নিজেরাও তারেক রহমানকে দেখে যে নিজেরাও যারা সিকিউরিটি চাচ্ছে, এটা অনেকটা ব্যাঙের গল্পের মতো হয়ে গেছে। ব্যাঙের যে তোমাদের জন্য যেটা খেলা, আমার জন্য সেটা জীবন মরণ। আজকে অন্য দলের জন্য যেটা খেলা, তারা যেভাবে চাইছে সিকিউরিটি, আর বিএনপির তারেক রহমানের জন্য সেটা জীবন মরণ। তো জীবন মরণকে নিয়ে যারা উচ্ছ্বাস করে, উপহাস করে, তারা এই দেশের নির্বাচন যেমন চায় না, এই দেশের ভালো তেমন চায় না, এই দেশে গণতন্ত্র হোক সেটাও তারা তেমন চায় না। আমি এটাই বলতে পারি এদের সম্পর্কে। জি, আমি শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। আপনি নিশ্চয়ই বক্তব্য শুনছিলেন, জামায়াত নেতা তাহের বলছিলেন যে গতকালকের কথা, যে এলাকায় এলাকায় মারামারির সূচনা ঘটতে পারে। আপনি কি আসলে কি নির্বাচনের আগে এই ধরনের কোনো আশঙ্কা করছেন? অবশ্যই আশঙ্কা করছি, এবং এবারের নির্বাচনে আসলে সরকার আইন শৃঙ্খলা বলতে যেটা আমরা বুঝি, এর ধার কাছেও সরকার নেই। উন্নতি করার জন্য সরকারের কোনো ইচ্ছাও নেই। আমার ধারণা সরকারের ভেতরে অনেকগুলো সরকার আছে, এবং কোনো সরকার চায় যে নির্বাচনটা না হোক। আপনি যদি আমাকে প্রথমে জিজ্ঞেস করতেন যে আপনি কি আশাবাদী, আমি বলতাম যে আমি নির্বাচন চাই, তবে এখন পর্যন্ত আপনাকে এই প্রশ্ন অনেকবার করা হয়েছে শরীফ ভাই। আমার এখন পর্যন্ত ধারণা আজকে তো করেন নাই, সরকারের অনেকবার ভেতর করেছেন। থেকে, সরকারের ভেতরে কেউ চাইছে। তা না হলে ওই প্রশ্নটা কেন আসবে যে এতদিন যে ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে যে সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারলো না, গতকালকে সে কেন বলবেন আমাদের আইন উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যবহৃত হবে এটিকে না। ব্যবহৃত হবে না? তার অর্থ হচ্ছে এই যে অবৈধ অস্ত্রের প্রতি তাদের কি একটা নিয়ন্ত্রণ আছে? এই তথ্যগুলো তাদের কাছে আছে? এগুলো কোথায় আছে এটা কি তারা জানে? অস্ত্রের ব্যবহার, আপনারা বলেন না, বাংলাদেশে প্রথম নির্বাচনী কাজে অস্ত্রের ব্যবহার ঘটেছে পাবনাতে আজ থেকে 1 মাস আগে, মনে পড়ে? সমাবেশে জি। প্রথম আমরা শুনেছিলাম সে কেউ না, সর্বশেষ জানা গেল সে জামাতের কর্মী, এবং গ্রেপ্তারও সে হয়েছে। সুতরাং আমরা নির্বাচনী মাঠে অস্ত্র প্রবেশ করেছে, এবং এই অস্ত্রগুলো কিভাবে ব্যবহৃত হবে এটা আমরা জানি না না। না, আপনি এটা বললেন কেন? চিটাগাং এটা সর্বপ্রথম, চিটাগাং এটা ব্যবহৃত প্রথম। হয়েছে, প্রথম। সেই ঘটনার জি। সাথে যারা যুক্ত এখন পর্যন্ত তাদেরকে ধরতে পারেনি পুলিশ। পাবনারটা অনেক চেষ্টা করা হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তার রাজনৈতিক পরিচয় বেরিয়েছে, সে জামাতের কর্মী, গ্রেপ্তার হয়েছে। আমরা দুটো দল নির্বাচনের জন্য জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা চাই তারা অতীতের ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করে এখানে একটা সহনশীল সংস্কৃতি গড়ে তুলবে। বাংলাদেশের এবারের নির্বাচন যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, শুধু কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল না, বাংলাদেশ থেমে যাবে, বাংলাদেশ আর এক বা বিপদের মধ্যে পড়বে। আমরা একটা স্থিতিশীল দেশ চাই, তার জন্য নির্বাচন চাই। নির্বাচন একপাক্ষিকভাবে একটা সফল নির্বাচন হয় না। সরকারের ভূমিকা আছে, ইলেকশন কমিশনের ভূমিকা আছে, জনগণের ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আপনি 1 বছর ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আর এখন এসে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনি অভিযোগ তুলছেন। আপনি তো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সবার আগে। যখন আমরা নির্বাচনের কথা বললে আপনারা চিৎকার করে উঠতেন যে এরা সংস্কার বাধা দিতে চায়। তো সেই সংস্কারের দিকে আপনি তো যাননি। সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে আপনি যাননি। আপনি গণভোটের কথা বলছেন, কিন্তু ঐক্যমত্য কমিশনের যে সমস্ত জায়গাগুলোতে আপনার তো অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, আপনি তো সব কিছুকে কায়মনে স্বীকার করেননি। সুতরাং আমরা সরকারের কাছে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে, আমার ধারণা এটি আমি গতকালকে একটা টেলিভিশনে বলেছি, শেষ খেলাটা সম্ভবত তার হাতে, তিনি সম্ভবত শেষ খেলাটা খেলবেন। আমরা ফেয়ার একটা ইলেকশন চাই, যে ইলেকশনের মধ্যে জনগণের অভিমতের প্রতিফলন হবে। কিন্তু সরকারের জায়গা থেকে যদি আগেই তিনি আবার যদি বলেন যে কে কোন মন্ত্রণালয় পাবে, কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে, কিভাবে সেখানে তিনি দায়িত্ব পালন করবেন, এই কথাগুলো তার বলার দায়িত্বে তিনি নন। নির্বাচনের সময় প্রত্যেকেরই কতগুলো রেসপন্সিবল ভূমিকা থাকতে হয়। ইলেকশন কমিশনের প্রধান, যিনি প্রধান দায়িত্বে আছেন, তাকেও কথা বলার ক্ষেত্রে কতগুলো হিসাব করে কথা বলতে হয়। আমরা যার যতটুকু দায়িত্ব, সেটি আপনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডক্টর ইউনূস বলেন,
বিএনপির জনাব তারেক রহমান বলেন বা ডাক্তার শফিকুর রহমানের কথা বলেন, প্রত্যেকেরই কতগুলো দায়িত্ব আছে। সবাই যদি যার যার দায়িত্বটা পালন করে তাহলে একটা ভালো ইলেকশন করা সম্ভব। জি আপা, আপনাকে দিয়ে শেষ করব। আপনি কি কোনো সংঘাতের আশঙ্কা দেখেন কিনা নির্বাচনের আগে? আপনি কি বললেন? এটা সংঘাতের আশঙ্কা দেখি না কেন, এটা আপনি প্রশ্ন করতে পারতেন। এটা প্রতিদিন প্রতিনিয়ত সব অস্ত্রের ঝনঝনানি যেখানে চুপ করে পাহারা দিচ্ছে যে কোনো সময় যে কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি এই নির্বাচন যারা করতে চায় না, যারা সরকারের সুবিধা পাচ্ছে সম্পূর্ণরূপে, বরং আরও অনেক বেশি, কারণ তারা নিজেরা সরকারে থাকলে জবাবদিহিতা থাকে, আজকে দেন আর 10 বছর পরে দেন, কিন্তু অন্যের ঘাড়ে বন্দুক রেখে যারা অভ্যস্ত খেয়ে, তারা কেন নির্বাচন চাইবে? আপনি কিংস পার্টি বলি আর যে পার্টি বলি, ইতিমধ্যে তারা বলাও শুরু করেছে। তো সেইখানে যদি নির্বাচনের দিন যত আগাবে তত আপনার সহিংসতা চরমভাবে বাড়তে থাকবে, ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। আজকে যদি 7টা হয়, আগামী দিন 14টা হবে, তারপরের দিন 21টা হবে, তারপরের দিন আপনার আরও এরকম গুণ বাড়তে থাকবে। তো আপনার যে দেশের এই অবস্থা, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই, কোনো মানুষের জীবনের মূল্য নাই, সেই দেশে আপনি এটা তো বলার কোনো অপেক্ষা থাকে না। আমরা আসলে সংঘাত কোনো কিছুই চাই না, চাই শান্তিপূর্ণ সরকারের একটু চালাকিও চাই না। সুষ্ঠু কারোরই সরকারের চালাকিও চাই না। চালাকি চাই না। ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হলেন, খুনিদেরকে আপনি ধরতে পারছেন না, সে কোথায় চলে গেল। ওসমান হাদির পরিবারের কারোর সাথে কথা না বলে হঠাৎ করে তার ভাইকে আপনি একটা বিদেশে এবং সেটা সরকারি নিয়োগ পদে দিয়ে সরকারি পদে নিয়োগ দিলেন। আপনি ওসমান হাদির পরিবারের সাথে আলাপ করলেন না, তার অর্থ হচ্ছে ওসমান হাদিকে আপনি বিতর্কের মুখে ফেলে দিলেন। এবং আরো তার একটা যে কথা, আত্মদান, আরো একটা কথা, 3 বছরের জন্য আপনি নিয়োগ দেওয়ার কে? আপনি এটা আপনি কিভাবে কে? পেলেন? Who are you? এটা কি তার আপনি পরিবার নিজে চেয়েছে? কয়দিন আছেন? আপনি মার্চ মাসে আপনার সরকারি সফর দেন, সরকারি সফর মার্চ মাসে, ফেব্রুয়ারিতে ইলেকশন হলে সরকারি সফর হয় কেমনে? আমাদের হিসাব বুঝান। প্রত্যেকটা অপরাধী তার অপরাধের চিহ্ন রেখে যায়। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।